গলে ১৯৭ রানে অল আউট বাংলাদেশ। ২৫৯ রানে জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দুষলেন অধিনায়ক মুশফিক। আমাদের কিন্তু বোলিং কিন্তু এই টেস্ট ম্যাচে আমাদেরকে হারায় না, আমাদের কিন্তু ব্যাটিং এই টেস্ট ম্যাচে আমরা হারিয়েছি। হাই পারফরমেন্স টিমের ব্যানারে ইমার্জিং কাপে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু। প্রিমিয়ার ক্রিকেট লিগের আগেই শেষ হবে সন্দেহজনক বোলারদের অ্যাকশন শুধরানোর কাজ। ওয়ার্ল্ড হকি লিগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ। রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জিমি চয়নদের প্রতিপক্ষ ঘানা। বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু নিয়ে অনিশ্চয়তা, এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্ট শুরুর তারিখ ও অংশগ্রহণকারী দলগুলোর নাম। এবং এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি কোয়ার্টারে মিডলসবরোকে হারালো ২-০ গোলে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের জয়। মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। শুরুতেই জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলে এবার নতুন কোনো কাব্য রচনা করতে পারল না বাংলাদেশ। পুনরাবৃত্তি হল ব্যাটসম্যানদের ব্যর্থতার পুরনো গল্প। শ্রীলঙ্কার দেয়া ৪৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিনে রঙ্গনা হেরাথের দারুণ বোলিংয়ে ১৯৭ রানে অল আউট হয় বাংলাদেশ। ২৫৯ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় গল থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। অনেক স্বপ্ন আর সম্ভাবনার ডালপালা মেলে শুরু পঞ্চম দিনের, অথচ তার সমাধি হলো মাত্র ২ বলেই। নামের পাশে কোনো রান যোগ না করে গুণারত্নে কাটা করলেন সৌম্য। ড্রেসিং রুমে ফেরার তারা নিয়ে মাঠে নামা মুমুনুল টিকেছেন মাত্র মিনিট ৭। এরপর তামিমও ফিরে গেলে সংখ্যাটা তখন বড় হারের লজ্জা নিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার। পিচে তখনও ঠায় দাঁড়িয়ে মোস্ট ডিপেন্ডেবল মুশফিক, সঙ্গী কদিন আগে ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পাওয়া সাকিব। সেটারই বা মান থাকলো কোথায়? হেরাথের শিকার হয়ে মাত্র ৮ রানেই সাজঘরের পথে তিনি। গেল ১০ ইনিংস ধরে নিজেকে হারানো মাহমুদুল্লাহ ওই দিন খুঁজে পেলেন না নিজেকে, ফিরলেন ০ রানেই। লিটন মুশফিকের ষষ্ঠ উইকেট জুটিতে আবারও স্বপ্ন ড্রয়ের, তবে তার স্থায়িত্বটা থাকলো লাঞ্চ পর্যন্তই। বিরতি থেকে ফিরে সান্দাকানের বলে অপ্রত্যাশিত আউট টাইগার টেস্ট স্কিপারের। তাদের ৫৪ রানের জুটি ভাঙ্গার পরপরই ফিরেছেন লিটনও। ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন হারের অপেক্ষায়, কিন্তু প্রচেষ্টা ম্যাচ বাঁচানোর হলো কই। স্কোর বোর্ডে মাত্র ৫ রান যোগ করে বিদায় তাসকিন। এরপর মুস্তাফিজ আর মিরাজরা দ্রুত ফিরলে ৪৫.২ ওভারে মাত্র ১৯৭ রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। জয় অসম্ভব হলেও ড্রটা ছিল নাগালের মধ্যেই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটাই বা হলো কোথায়? উল্টো কপালে জুটেছে বড় ব্যবধানে হারের লজ্জা। আর এটা যদি অব্যাহত থাকে তাহলে শততম টেস্ট স্মরণ রাখার বদলে হয়তো ভুলেই যেতে চাইবেন টাইগাররা। গলফ ক্রিকেট ক্লাব থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। আবারও ড্রয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও সেই হতাশার সাথে সখ্যতা গড়তে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। বারবার এমন হওয়ার কারণ হিসেবে কোনো অজুহাত নয়। সংবাদ সম্মেলনে এজন্য অধিনায়ক মুশফিকুর রহিম দুষেছেন ব্যাটসম্যানের ব্যাটিং ব্যর্থতাকে। একই ভুল কেন হচ্ছে ব্যাটসম্যানদের, তার সঠিক উত্তর মেলেনি। তাই ওয়েলিংটন থেকে হায়দ্রাবাদ, এরপর গলে আরেকটি ড্রয়ের দারুণ সম্ভাবনার মৃত্যু কষ্ট দিয়েছে পুরো বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডে প্রথম টেস্টে দারুণ ব্যাটিং বাংলাদেশের। প্রথম ইনিংসে ৫৯৫ রানের পাহাড় সমান সংগ্রহ টাইগারদের। দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে টিলা গড়ায় ওয়েলিংটনে ড্রয়ের সহজ সুযোগ হেলায় হারায় মুশফিকের দল। এরপর বহুল প্রতীক্ষিত ভারত সফরে একমাত্র টেস্টেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা প্রদর্শন হলে জয় সমান ড্রয়ের অপমৃত্যু। গলে ২০১৩ সালে অনেক গল্পের জন্ম দেওয়া বাংলাদেশ দলের কাছ থেকে প্রত্যাশাটা স্বাভাবিকভাবে একটু বেশি ছিল, কিন্তু এবারও হয়নি নিজেদের দোষে। তাই প্রাপ্তি খাতা জুড়ে শুধুই শূন্যতা। তাই প্রশ্ন, কেন বারবার একই পরিণতি? দায় কার? এটা আমাদের জন্য অবশ্যই একটা ব্যর্থতা এবং অনেক বড় একটা ব্যর্থতা বলবো আমি। যদি আপনার মানসিক অবস্থাটা যদি ঠিক না থাকে বা আপনার মনোযোগটা যদি না থাকে, আপনার অ্যাপ্লিকেশনটা যদি না থাকে, তো সেক্ষেত্রে বলবো আমরা এই দিক থেকে অনেক পিছিয়ে ছিলাম, স্পেশালি এত ভালো উইকেটে। ওয়েলিংটন থেকে হায়দ্রাবাদ, এরপর গল। এলিট ক্রিকেটে স্বপ্নিল প্রাপ্তির কাছে এসেও কেন হচ্ছে না? অথচ এই ৩ টেস্টের শেষ বিকেলে হিসেব মিলালে দেখা যায় পঞ্চম ও শেষ দিনে জ্যামিতিক ক্রিকেট খেললেই বড় দলগুলোর বিপক্ষে টেস্টে অধরা হয়ে ওঠা ড্র করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল।
ক্রিকেট ক্যানভাসে যারা দেশের জন্য লড়ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নাকি দলীয় শৃঙ্খলা বা প্রতিজ্ঞার অভাব? অধিনায়ক বলছেন সবই ঠিক আছে, জিতলে এমন প্রশ্ন নাকি উঠতোই না। আজকে যদি ড্র করতাম, যদি আমি কথা হয়তো বলি, তারপর যদি বলতাম, তাহলে কিন্তু কখনো এই কথাটা উঠতো না যে অ্যাটলিস্ট 3টা পেসের প্রবলেম কিনা। কারণ আমাদের কিন্তু বোলিং কিন্তু এই টেস্ট ম্যাচে আমাদেরকে হারায় না, আমাদের কিন্তু ব্যাটিং এই টেস্ট ম্যাচে আমরা হারিয়েছি। সাদা পোশাকের ক্রিকেটে ভুলের ভূত অনেক আগেই পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এমন অবস্থায় ক্রিকেট বিশ্লেষকরা বলছেন 15 মার্চ কলম্বোর পিসারা স্টেডিয়ামে ওই ভূত সারাতে ওঝা হাথুরু সিংহে এবারও ব্যর্থ হলে ঐতিহাসিক ১৭তম টেস্ট বিষাদে পরিণত হতে পারে বাংলাদেশের জন্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। টাইগারদের ১০০তম টেস্ট নিয়ে বিশেষ ব্যবস্থা করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন লঙ্কান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। একই সঙ্গে টেস্টের জনপ্রিয়তা বাড়াতে গোলাপি বলে দিবারাত্রির 4 দিনের টেস্টের পক্ষে অবস্থানের কথাও জানান তিনি। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। বিশ্ব ক্রিকেট অঙ্গনে শ্রীলঙ্কাকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে বাংলাদেশ, যার শুরুটা 2000 সালে টাইগারদের টেস্ট স্ট্যাটাসে সমর্থনের মধ্য দিয়ে। প্রতিশ্রুতি অনুযায়ী এরপর দুদেশ ম্যাচ খেলেছে 17টি, যা কিনা যে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ। 17 বছরের পথ চলায় 100তম টেস্টের দোরগোড়ায় বাংলাদেশ, তাও কিনা বন্ধু বাড়িতেই। তাই আয়োজনটাও হতে যাচ্ছে জাঁকজমক। বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটার সবার জন্যই থাকবে স্মারক। বাংলাদেশের 100তম টেস্ট স্মরণীয় করে রাখতে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। ক্রিকেটারদের সনদ প্রদানের পাশাপাশি দেয়া হবে বিশেষ স্মারক। এছাড়াও থাকবে বিশেষ নৈশভোজ। শুধু তাই নয়, বিসিবির কর্মকর্তাদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করি সবকিছু দারুণ হবে। ওয়ানডে টি-20 যুগে এখন অনেকটাই জনপ্রিয়তা শূন্য টেস্ট ক্রিকেট, তাই জৌলুস পাড়াতে আলোচনা চলছে গোলাপি বলে 4 দিনের দিবারাত্রির টেস্ট আয়োজন নিয়ে, যার পক্ষে অবস্থান লঙ্কান বোর্ড সভাপতির। দেখুন, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট কিছুটা হলেও জনপ্রিয়তা হারিয়েছে, যেটা ফিরিয়ে আনতে বিভিন্ন রকমের উদ্যোগও হাতে নিয়েছে আইসিসি। আমাদের তাতে সমর্থন রয়েছে, তাই বলছি 4 দিনের দিবারাত্রির টেস্ট ক্রিকেটের পক্ষে আমরা। তবে আইসিসির বার্ষিক লভ্যাংশ বন্টন গঠনতন্ত্র অনুযায়ী হবার বিপক্ষে অবস্থান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। তাদের মতে এটি হওয়া উচিত সদস্য দেশগুলোর আলোচনা সাপেক্ষে। এসএম ইকবাল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা। হাই পারফরম্যান্স দলের ব্যানারে শুরু হয়েছে ইমার্জিং কাপ টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প। 22 সদস্যের প্রাথমিক দলের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি কোচ মিজানুর রহমান বাবুলকে। এইচপি দলের আনুষ্ঠানিক ক্যাম্পে প্রথম দিন উপস্থিত ছিলেন 17 জন ক্রিকেটার। তাদের নিয়ে চলেছে ফিটনেস ট্রেনিং। 8 দলের টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন কোচ বাবুল। প্রায় প্রতিদিনই সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নীতি নির্ধারকরা। বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করলেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সহ দেখা মেলে হাবিবুল বাশার সুমন ও সাজ্জাদ আহমেদ শিপনের নির্বাচক প্যানেলের। দুপুরের সভায় যোগ দেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানও। শ্রীলঙ্কা সফরে টাইগারদের ওয়ানডে ও টি-20 দল ও ইমার্জিং কাপ ক্রিকেটের চূড়ান্ত দল ঘোষণার পাশাপাশি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগও আছে আলোচনায়। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির চূড়ান্ত সূচি না পাওয়ায় ঘোষণা করা হচ্ছে না ইমার্জিং কাপের দল। তাই আর কালক্ষেপণ না করে এইচপির আদলেই শুরু হলো এই টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প। গুরুদায়িত্বটা বর্তেছে বয়সভিত্তিক দল নিয়ে নিয়মিত কাজ করা অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুলের কাঁধে। স্কিল ফিটনেসের পাশাপাশি আমরা এই ফার্স্ট উইকটা আমরা কিছুটা নেট সেশনও থাকবে আমাদের, যেহেতু লঙ্গা ভার্সনে ছেলেরা ছিল, যদি 50 ওভার্সের কিছু টাচ তাদেরকে দেওয়া আর কি। 27 মার্চের ক্রিকেট যুদ্ধের আগে মাশরাফি সহ শ্রীলঙ্কা সফরে টাইগারদের ওয়ানডে দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। সব মিলিয়ে ঘরের মাটিতে বড় স্বপ্ন দেখছেন কোচ। 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো আমরা 18-20 ফতুল্লাতে, দেন আমরা 21 তারিখ চলে যাব কক্সবাজার। 27 তারিখে আমাদের প্রথম খেলা টুর্নামেন্টের হংকং। দেন ওইখানেও আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সিলেক্টর হয়তো আমাদের একটা ইনভাইটেড 11 দিবে। আমাদের গ্রুপে হংকং, নেপাল আছে যারা নাকি ন্যাশনাল টিম খেলবে, আর পাকিস্তান আমাদের গ্রুপে। ফাইনাল খেলার এক্সপেক্ট করি সবসময়, এবং আমাদের সামর্থ্য আছে ফাইনাল পর্যন্ত খেলার। এদিকে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টের আগে উড়িয়ে নেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। জানা গেছে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও কামরুল ইসলাম রাব্বি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে গেল আসরের তালিকায় থাকা সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে কাজ সম্পন্ন হবে, এমনটাই আশা রিভিউ কমিটির সদস্য ওমর খালেদ রুমির। অ্যাকশন সূত্রে বোলাররা আবারও মাঠে ফিরলেও নতুন অ্যাকশনের পূর্বের কার্যকারিতা ধরে রাখাটা বোলারদের ওপরই।
বোলাররা তাতে সফল হবেন বলেই বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। গেল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর যেন টনক নড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মূলত ঘরোয়া ক্রিকেটে কোনো নজরদারি না থাকাতেই অবৈধ অ্যাকশন নিয়ে দিনের পর দিন বোলিং করে গেছেন অনেক বোলারই, যার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে অনেককেই পড়তে হয়েছে আইসিসি নিষেধাজ্ঞায়। পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন গেল জুনে 4 সদস্য বিশিষ্ট বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন করে বিসিবি। প্রাথমিকভাবে গেল আসরে প্রিমিয়ার লিগে 10 জন সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে কাজ শুরু করে রিভিউ কমিটি। কিন্তু আরও একটি প্রিমিয়ার লিগ এসে গেলেও এখনো আগের বোলারদের নিয়ে কাজ শেষ হয়নি, যদিও এবারে লিগ শুরুর আগেই তা সম্পন্ন করার পরিকল্পনা রিভিউ কমিটির। এরকম একটা বিশাল লিস্ট আছে, এই লিস্টের পরে কিন্তু আরো লিস্ট আছে, সেটা আমরা এখনো যাইনি ওইদিকে। কিন্তু আমাদের তো এইসের আগে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে একটা পরিকল্পনা আছে, যে মধ্যে যারা যারা বাকি আছে, যে কয়েকদিন তাসকিনকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার হয়ে আছে, অলরেডি চলে এসছে। বাকি যে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছি, তার মধ্যে একজন প্রায় অলমোস্ট ক্লিয়ার, আর বাকি আরো কয়েকজনকে নিয়ে ওদেরকে বলেছি রিহ্যাব করার জন্য। ওরা হয়তো ওদের কি পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনো, ওদেরকে নিয়ে কাজ করতে হবে আরো। তবে প্রশ্ন থেকেই যায়, বোলিং অ্যাকশন কমিটির বৈধতা পেলেও মাঠে তার কতটুকু প্রয়োগ করতে পারবেন বোলাররা। যদিও বোলারদের অ্যাকশনের উন্নতি নিয়ে বেশ আশাবাদ কমিটিতে থাকা সাবেক এই ক্রিকেটার। কিছুটা ফল পাচ্ছি আমরা, ডিকেন্সের উপর দেখলাম চেষ্টা করে, ওর আগে ছিল আবার 28, 29 এরকম ডিগ্রি ছিল, ওটা কমে এসছে। আমাদের বলার পরে দেখা গেল ওটা নেমে এসে 18, 19 এরকম হয়ে যাচ্ছে। তার মানে বুঝলাম যে ইম্প্রুভমেন্ট হচ্ছে, এবং অন্যান্য প্লেয়াররা যারা দেখছে ওকে তারাও বলছে না তাহলে তো ও যেভাবে বল করছে আমরাও সেভাবে বল করবো। তো এই যে একটা মানে পজিটিভ একটা ইনফ্লুয়েন্স, এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাকিরাও কিন্তু ওইটা যদি নিয়ে নেয়, এই আইডিয়াটা নিয়ে নেয়, তাহলে কিন্তু একটা আমার আশা যে হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। হঠাৎ করেই কার্যক্রম শুরু করা বোলিং অ্যাকশন রিভিউ কমিটি কতটুকু সফল তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রিমিয়ার লিগ শুরু হলেই ধারণা পাওয়া যাবে এই কমিটির কার্যকারিতা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকালে এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে চয়ন মিলনরা জয় পেয়েছে 9-0 গোলের বড় ব্যবধানে। তবে লক্ষ্যমাত্রা অনুসারে সেমিফাইনাল খেলতে না পারার আক্ষেপে পড়ছেন দলীয় অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। এদিকে কোচ জানালেন, একটু দেরিতে হলেও দলের খেলোয়াড়দের উন্নতিতে তিনি সন্তুষ্ট। ওপাশে নয়নাভিরাম উনাভাতুনা সমুদ্র সৈকতের পারে গল স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শেষ পর্যন্ত আত্মাহুতি দিয়েছেন তামিম সাকিব মুশরিকরা। আর এই পাশে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেই লঙ্কানদেরই এক কথায় উড়িয়ে দিয়েছেন চয়ন মিলন আরশাদরা। 22 গজের ক্রিকেটের সাথে নীলাভ হকি টার্পের পার্থক্য তো রয়েছেই, পার্থক্য রয়েছে ভিন্ন দুটি খেলায় দুই দলের শক্তিমত্তায়ও। এই হকিতেই যেমন ম্যাচের মাত্র 53 সেকেন্ডেই চয়ন গোল করে যেন সেই পার্থক্যটাই তুলে ধরলেন। এরপর ম্যাচের মাত্র 11 মিনিটে স্কোর এলো মিলনের স্টিক থেকে। অধিনায়ক জিমির পাস থেকে গোল করে দলের স্কোর লাইন 2-0 করেন তিনি। গেল কয়েক ম্যাচে পেনাল্টি কর্নারে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছিল বাংলাদেশ। হতাশার আগুনে জ্বলে পুড়ে হয়তো একেবারে খাঁটি হয়ে গেছে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হিসেবে পরিচিত চয়নের স্টিক। এবার পেনাল্টি কর্নার থেকে তিনি একাই তুলে নিলেন 3টি গোল। তৃতীয় কোয়ার্টারে মাত্র 2 মিনিটের মাথায় জিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে 4-0 লিড এনে দেন মিলন। প্রথম 3 কোয়ার্টারে 4 গোল আদায় করে নেওয়া বাংলাদেশ দল জ্বলে ওঠে ম্যাচের শেষাংশে। শেষ কোয়ার্টারেই আসে 5টি গোল। এর মধ্যে দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় আরশাদের স্টিক থেকে এসেছে 2টি গোল। এছাড়া চয়ন, মিলন ও কৌশিকরা আদায় করে নেন 1টি করে গোল। বড় ব্যবধানে জয় এসেছে, তবে টুর্নামেন্ট শুরুর আগে সেমিফাইনাল খেলার যে লক্ষ্যটা ছিল সেটি ছুঁতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে অধিনায়ককে। আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে সেমিফাইনাল অন্ততপক্ষে আমরা খেলবো, বাট আমরা খেলতে পারিনি। এটা তো আক্ষেপ থাকবে সবারই, বাট এটার মধ্যে আমরা স্টপ থাকতে চাই না, যেহেতু আমাদের সামনে আরো একটা বড় টুর্নামেন্ট আছে। যদি আমরা ভালোভাবে প্রিপেয়ার করি তো ওটার টার্গেট নিয়ে আমাদেরকে এখন খেলতে হবে, বাট এটার জন্য যদি স্টপ থাকে তাহলে তা আমাদের ইমপ্রুভ হবে না। তবে হতাশ হতে চান না দলের কোচ অলিভার কার্জ। ম্যাচে বড় ব্যবধানের জয়ে দলের উন্নতির চিত্রই ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন এই জার্মান। দেখুন, আমাদের ছেলেরা কিন্তু উন্নতি করেছে। আমরা আমাদের লক্ষ্যে হয়তোবা পৌঁছতে পারিনি, কিন্তু আজকের ম্যাচে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছি। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতে। সেমিফাইনালে পৌঁছতে না পারা আমাদের সবার জন্যই হতাশার। তবে আপাতত শেষ ম্যাচে জয় তুলে নেয়াই আমাদের লক্ষ্য। বড্ড অসময়ে জ্বলে উঠলেন চয়ন, মিলন কিংবা কৌশিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানের জয় অবশ্যই ইতিবাচক, তবে সেমিফাইনাল খেলার স্বপ্নটা ছুঁতে না পারার আক্ষেপ কি তাতে আরেকটু বাড়ল? নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়া ও চীন। সেমিফাইনালে মালয়েশিয়া 5-0 গোলে মিশরকে এবং ওমানকে 5-1 গোলে হারিয়েছে। ফাইনালে উঠেছে চীন। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল 4টায় ফাইনালে মুখোমুখি হবে দু দল।
মালয়েশিয়া র্যাঙ্কিংয়ের 13 নম্বরে থাকা দলটি পুরো আসরে ছিল উজ্জীবিত। ফেভারিটের মতোই শ্রীলঙ্কাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর সেমিফাইনালে। ফাইনালে ওঠার মিশনে মালয়েশিয়ার সামনে প্রতিপক্ষ মিশর, যেখানে ম্যাচের 15 মিনিটে লিড মালয়েশিয়ার। পেনাল্টি কর্নার থেকে গোল করেন রহিম রাজি। লিড নেওয়ার 10 মিনিট পর আবারও পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া, এবারের স্কোরার সারি ফিতরি। এরপর ম্যাচের 30 মিনিটে আহমেদ টেঙ্গুর ফিল্ড গোলে আসে মালয়েশিয়ার তৃতীয় গোল। গোল পরিশোধের চেষ্টা করেও সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি মিশর। উল্টো ম্যাচে 44 মিনিটে মালয়েশিয়ানদের ব্যবধানটা 4-0 করে দেন সাবাস শাহরিন। এরপর ম্যাচের 49 মিনিটে মালয়েশিয়ানদের গোল উৎসবে অংশ নেন নিক রোসেমি আইমান। আর শেষ পর্যন্ত বড় জয়ের পাশাপাশি ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে মালয়েশিয়া। এদিকে দিনের আরেক সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের 18 নম্বরে থাকা চীন মুখোমুখি হয় ওমানের। ম্যাচের বয়স যখন মাত্র 5 মিনিট, তখন থেকেই গোল উদযাপন শুরু করে চীন। 5 ও 13 মিনিটে জোড়া গোল করে চীনকে 2 গোলের লিড এনে দেন ডুতালাক। দুটি গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। এরপর ম্যাচের 36 মিনিটে সুলেক সিং ও 40 মিনিটে ডুতালাকের করা আরও একটি গোলে ব্যবধান 4-0 করে চীনারা। এদিকে 4 গোল খেয়ে রীতিমতো হিমশিম খেতে থাকে ওমান। শেষে 53 মিনিটে নাসিরের গোলে ব্যবধান কমায় তারা। তবে 3 মিনিট পরেই জুওজিনের গোলে 5-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চীন। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে, সিরিয়ার বিগ ম্যাচে এসি মিলানকে হারিয়েছে ইউভেন্টাস। কিছুক্ষণ পর লা লিগায় গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দেশের ফুটবলের খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বরাবরই ফুটবল পুনর্জাগরণের কথা বলা হচ্ছে, অথচ পদে পদে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। 11 মার্চ থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরুর কথা থাকলেও অনেক আগেই পিছিয়েছে টুর্নামেন্ট। কিন্তু এতদিনেও চূড়ান্ত হয়নি অংশগ্রহণকারী দলগুলোর নাম। যদিও বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি জানালেন, বেশ কিছু দেশের সঙ্গে কথা বলছে ফুটবল ফেডারেশন। তার একটা মতামত ছিল, ভঙ্গুর দশা দেশের ফুটবলের, আর জাতীয় ফুটবল দল মানেই রাজ্যের হতাশা। বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় কাজী সালাউদ্দিনের অধীনে টানা 3 মেয়াদে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার ভার। কিন্তু এই কর্তা ব্যক্তির বেশিরভাগ কথাই সীমাবদ্ধ থাকছে প্রতিশ্রুতির মধ্যে। নানা আশা আর আকাশচুম্বী প্রত্যাশার কথা শুনিয়ে তৃতীয় মেয়াদে বাফুফের দায়িত্বে বসেন কাজী সালাউদ্দিন। চলতি বছরের পঞ্জিকাও অনেক আগেই দিয়েছে বাফুফে, কিন্তু সেই পঞ্জিকার বাস্তবায়ন কই? বাফুফের বর্ষপঞ্জি অনুযায়ী 11 মার্চ থেকে মাঠে গড়ানোর কথা ছিল বঙ্গবন্ধু গোল্ড কাপের, কিন্তু এখনো নির্ধারিত হয়নি টুর্নামেন্টের সূচি। সেই সাথে কে বা কারা আসছে টুর্নামেন্টে অংশ নিতে, সেই ব্যাপারেও বাফুফের কাছে নেই কোনো সঠিক তথ্য। সময়ের কিছুটা এদিক ওদিক হলেও আমরা চেষ্টা করব আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক সব খেলাগুলো যাতে আমরা করতে পারি, এমনভাবে এফসি ফিফার খেলাগুলোকে সাজানো। আপনি চাইলেই কিন্তু একটি জাতীয় দল আনা অত্যন্ত কঠিন কাজ, সেই জন্য আলোচনা চলছে। পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ নামের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অর্জন বলতে 2015 সালে রানার্স আপ হওয়া। কিন্তু বর্তমান সময়ে দেশের জাতীয় দল পার করছে চরম দুরবস্থা। এমন পরিস্থিতিতে এখনো কোচ নিয়োগ দিতে পারেনি বাফুফে। তবে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। কম্পিটিটিভ গেম আমরা দেখতে চাই, যেখানে সারা দেশের মানুষ এই খেলা উপভোগ করবে এবং যে খেলা দেখে আমাদের সারা দেশব্যাপী যে খেলাগুলো চলছে, নতুন প্রজন্ম তারা যেন উৎসাহিত হয়। আমাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড সব মিলে যে কোচটি যুগোপযোগী বা আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমাদের প্লেয়ারদের কাছে তার সর্বোচ্চ পারফরমেন্সটা বুঝে নিতে পারবে, এই ধরনেরই একটি কোচ মনে হয় নিয়ে আমরা চিন্তা করছি এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি সেটি কাজ করছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশের ফুটবলাররা বরাবরই ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক আসরে। ঘরের মাঠে আসন্ন এই 2 টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের ফুটবলের এমন অচল অবস্থার অবসান হবে, এমনটাই প্রত্যাশা এই বাফুফে কর্তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের আরো খবর।
গত কয়েক মৌসুম ধরে টানা ব্যর্থতার পর আসন্ন মৌসুমে শক্তিশালী দলই গড়তে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। তরুণ এবং অভিজ্ঞদের সংমিশ্রণে এবারের দলটি হবে দারুণ ভারসাম্যপূর্ণ, আর বিদেশি কোটা পূরণে অগ্রাধিকার দেয়া হবে ইউরোপিয়ান ফুটবলারদের, এমনটাই জানিয়েছেন ক্লাবটির পরিচালক। আর খেলোয়াড়রাও প্রতিজ্ঞাবদ্ধ ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার ব্যাপারে। বিস্তারিত মাহবুব রিমনের রিপোর্টে। ঢাকা মোহামেডান দেশের ফুটবলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বৈচিত্র্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা একটি ক্লাবের নাম। 1933 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 19টি ঢাকা লিগের ট্রফি, 10টি ফেডারেশন কাপ, 3টি আগা খান গোল্ড কাপ এবং 2টি করে সুপার কাপ ও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাদা কালো জার্সিধারীরা। কিন্তু 2007 সাল থেকে পেশাদার লীগ চালু হওয়ার পর থেকেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে মোহামেডান। সাংগঠনিক দুর্বলতা আর মাঝারি মানের দল গড়ায় সবশেষ প্রিমিয়ার লিগে কোনোভাবে রেলিগেশন এড়িয়েছে ক্লাবটি, আর প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে। তবে দেরিতে হলেও এবার টনক নড়েছে ক্লাবের কর্তা ব্যক্তিদের। গত 2রা ফেব্রুয়ারি মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল ক্লাবটির সাবেক ফুটবলার ও বর্তমান কর্তারা। তারই ধারাবাহিকতায় 2017-18 মৌসুমের দলবদলে আবারও গরম মতিঝিল পাড়ার ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে দলবদল শুরু না হলেও ইতোমধ্যে প্রায় ডজন খানেক ফুটবলারের সঙ্গে কথা প্রায় পাকাপাকি করে রেখেছে মোহামেডান, আর কোচ হিসেবে থাকছে অভিজ্ঞ আব্দুল কাইয়ুম সেন্টু। ক্লাবগুলোর আর্থিক সীমাবদ্ধতা আছে সব ক্লাবেরই, যেটা যে অবস্থানে হোক, কিন্তু এখানে যদি ভালো মানসম্মত খেলোয়াড় থাকতো তাহলে কিন্তু টাকাটা ব্যয় করতে আমাদের কখনো কোনো কার্পণ্যতা করি না। স্থানীয় যে আমাদের প্লেয়ারগুলো ছিল নতুন, এদের সঙ্গে আমরা বেশ কিছু পরীক্ষিত এবং সিনিয়র প্লেয়ার যারা হয়তো এখন জাতীয় দলে খেলছে না কিন্তু একসময় জাতীয় দলে বেশ দাপটে খেলেছে, তাদেরকে নিয়ে মাঝারি মানের একটা দল গঠন করার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাফুফের ফুটবল ক্যালেন্ডারের এবারের মৌসুম। তাই তো সাফল্যের শুরুটা সেখান থেকে করতে চান খেলোয়াড়রা। আমি আশা করি যে সব দলেই কিন্তু দেশি স্ট্রাইকাররা খেলার সুযোগ পায় এবং দেশি স্ট্রাইকাররা তারা যে বসে থাকে এবং বসে থেকে যে তারা খেলার যে সুযোগটা পাবে, তারা কিন্তু প্রমাণ করার একটা সুযোগ মিলবে নেক্সট সিজনে। একটা মৌসুমে তো 3টা থেকে 4টা টুর্নামেন্ট এবং লিগ থাকে, সো অ্যাটলিস্ট আমরা 2টা টুর্নামেন্ট জিততে চাই। সে সঙ্গে মোহামেডানের লাখো সমর্থকের একটাই প্রত্যাশা জেগে উঠুক ক্লাবটি, আর তাতে যে লাভটা দেশের ফুটবলেরই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। মিডলসবরোকে তারা হারিয়েছে 2-0 গোলে। অন্যদিকে বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টকে 3-0 ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মিডলসবরো ঘরের মাঠে রিভারসাইড স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। 3 মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে মিডলসবরো, কিন্তু উল্টো 67 মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। এবার গোলদাতা সার্জিও আগুয়েরো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানের জয়ে সেমিফাইনালে পা রাখে পেপ গার্দিওলা দল। এদিকে বুন্দেসলিগায় কাঙ্ক্ষিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এই মৌসুমে চমক দেখানো আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে 3-0 গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। ঘরের মাঠে স্বাগতিকরা প্রথম গোলে দেখা পায় 38 মিনিটে। লেভানডস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর 3 মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় অ্যাঞ্চেলোত্তির দল। 55 মিনিটে নিজের দ্বিতীয় ও এই মৌসুমে বুন্দেসলিগায় 21তম গোল করে 3-0 ব্যবধানে দলের জয় নিশ্চিত করে বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভানডস্কি। লা লিগার খবর। লা লিগায় আজ রাতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলে 4 নম্বরে থাকা রোজি ব্লাঙ্কোসরা শিরোপার আশা ছেড়ে দিলেও এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। নিজেদের মাঠ স্তাদিও নুয়েভো লস কারমেনেসে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দিতে যাচ্ছে গ্রানাডা। সবশেষ দেখায় সিমিওনের শিষ্যরা গেল বছরের অক্টোবরে 7-1 গোলে বিধ্বস্ত করেছিল গ্রানাডাকে। আর 1973 সালের পরও গ্রানাডার কাছে কখনোই হারেনি অ্যাটলেটিকো। সবশেষ 5 ম্যাচে 4টিতে জয় পকেটে পড়েছে রোজি ব্লাঙ্কোসরা। যদিও টেবিলে সেভিয়ারও নিচে থাকা, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা সুতোয় ঝুলছে তাদের। 26 ম্যাচে 49 পয়েন্ট তাদের, যেখানে সমান ম্যাচে সেভিয়ার সংগ্রহ 56 পয়েন্ট। তাই অপেক্ষাকৃত দুর্বল গ্রানাডার বিপক্ষে জয় নিয়ে সেভিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে চাইবে অ্যাটলেটিকো মাদ্রিদ। জানাবো সিরিয়ার খবর। এসি মিলানকে 2-1 গোলে হারিয়ে ইতালিয়ান ঘরোয়া লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে জায়ান্ট ইউভেন্টাস।
জুবিদের পক্ষে ম্যাচে গোল দুটি করেছেন বেনাচিয়া ও ডিবালা। এসি মিলানের বিপক্ষে তুরিনোর ওল্ড লেডিদের ইতিহাসে এটি তাদের 61তম। ঝুড়ি ছোটানো ইউভেন্টাস লিড নিতে একেবারেই দেরি করেনি। ম্যাচে 30 মিনিটে দানি আলভেসের অ্যাসিস্ট করা বলকে মেদহি বেন্টিকা গোলে পরিণত করলে 1-0 গোলে লিড পায় স্বাগতিকরা। ইউভদের গ্যালারি তখন যেন এক উৎসবের সমুদ্র। সেই উৎসবকে 13 মিনিট পরেই নিস্তব্ধতায় পরিণত করেন মিলানের কলম্বিয়ান তারকা কার্লোস বাক্কা। জেরার্দো লাজারোর বানানো বলকেই গোলে রূপান্তরিত করে স্কোর লাইনে সমতা আনেন বাক্কা। এরপর প্রথমার্ধে দুদলের উপভোগ্য আক্রমণগুলো গোলের মুখ না দেখলেও তৃপ্তি জুগিয়েছে মাঠে উপস্থিত দর্শকদের। শেষ দেখায় মিলানের মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে মাসিমিলানো অ্যালেগ্রির শিষ্যদের জুটেছিল হার। তাই এ ম্যাচে জয়ের ক্ষুধায় গোলের জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে তুরিনের ওল্ড লেডিরা। যদিও তাদের আক্রমণ ভাগের সমন্বয়হীনতার কারণে বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণও দেখেনি আলোর মুখ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে আবারও গোলের দেখা পায় দিবালা আলভেসরা। এসি মিলানের ফুটবলার সোসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পেনাল্টি পায় ইউভেন্টাস, যেখান থেকে গোল করে দলকে জয়ের তৃপ্তি উপহার দেন দল ছাড়ার গুঞ্জন ওঠা আর্জেন্টাইন ফরওয়ার্ড পাউলো দিবালা। শেষ পর্যন্ত ওই 2-1 গোলের জয়ের পাশাপাশি 70 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো সুসংহত করেই মাঠ ছাড়ে ইউভেন্টাস। দুদলের 164তম দেখায় এটি ছিল উভদের 61তম জয়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডানেডিনে টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 191 রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ 6 উইকেটে 224 রান। আগের দিনের 1 উইকেটে 38 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা দিনের শুরুতেই হারায় হাশিম আমলাকে। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এলগার জেকে বসেন উইকেটে। ডুমিনির সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন 74 রান। এরপর অধিনায়ক ফাফ ডুপ্লেসির সঙ্গেও 80 রানের কার্যকরী জুটি গড়েন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নিয়ে 249 বলে 89 রান করে আউট হন এলগার। এরপরে দ্রুত কিছু উইকেট হারালে বিপর্যয়ের শঙ্কা দেখা দেয় প্রোটিয়াদের। কিন্তু 50 পাওয়া অধিনায়ক ডুপ্লেসি ফিল্যান্ডারকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু পার করে দেন। ডুপ্লেসি 56 ও ফিল্যান্ডার 1 রানের শেষ দিনের খেলা শুরু করবেন। নিউজিল্যান্ডের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন জিতান প্যাটেল ও নীল ওয়াগনার। যশোর সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে চতুর্থ জেমকন কাপ গলফ টুর্নামেন্ট। শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় 55 পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে 52 জন পুরুষ, 17 জন নারী, 15 জন জুনিয়র সহ মোট 106 জন গলফার অংশ নিচ্ছেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা পুলিশ স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট 6টি থানার 6টি দল। লিগে নকআউট পদ্ধতিতে 9টি খেলা অনুষ্ঠিত হয়। খেলার কোটচাঁদপুর থানা দলকে 55-34 পয়েন্টে হারিয়ে হরিণাকুণ্ড থানা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। শ্রেষ্ঠ খেলোয়াড়দের গৌরব অর্জন করেন হরিণাকুণ্ড দলের খেলোয়াড়রা। আসাদুজ্জামান। রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট। রাজবাড়ীর কাজী হিদায়েত হোসেন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় আজ। আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অনেকে। প্রথম দিনের খেলায় রাজবাড়ী সদর উপজেলা দল 2-1 গোলে হারায় পাংশা উপজেলা দলকে। টুর্নামেন্টে রাজবাড়ীর 5 উপজেলার 5 দল অংশ নিচ্ছে। 28 মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গলে 197 রানে অল আউট বাংলাদেশ। 259 রানে জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দুষলেন অধিনায়ক মুশফিক। আমাদের কিন্তু বোলিং কিন্তু এই টেস্ট ম্যাচে আমাদেরকে হারায় না, আমাদের কিন্তু ব্যাটিং এই টেস্ট ম্যাচে আমরা হারিয়েছি। হাই পারফরম্যান্স টিমের ব্যানারে ইমার্জিং কাপে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু। প্রিমিয়ার ক্রিকেট লিগের আগেই শেষ হবে সন্দেহজনক বোলারদের অ্যাকশন শুধরানোর কাজ। ওয়ার্ল্ড হকি লিগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ। রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জিমি চয়নদের প্রতিপক্ষ ঘানা। বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু নিয়ে অনিশ্চয়তা। এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্ট শুরুর তারিখ ও অংশগ্রহণকারী দলগুলোর নাম। এবং এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি কোয়ার্টার মিডলসবোরোকে হারালো 2-0 গোলে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।